আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়ে তারেক রহমান দেশে আসছে। সারা বাংলাদেশ কাঁদছে, সারা মানুষ কাঁদছে। আর কত নির্যাতন ওনাকে করেছে, তারপর উনি দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। উনি কখনো অন্যার সাথে আপোষ করেন নাই। আপনারা দেশবাসী সবাই আপনাদের সবার জায়গা থেকে আপনারা দোয়া করেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। তিনি তার বাসায় নেই। তিনি এখন তার শরীরের অসুস্থতার কারণে রাজধানীর বড় হসপিটাল এভার কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। সেই সাথে এই বেগম খালেদা জিয়ার যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার কিন্তু আশঙ্কা কিন্তু রয়ে গিয়েছে। ধারণা করা যাচ্ছে যে কোনো সময় বিএনপির মতো শক্তিশালী দলের রাজনৈতিক অঙ্গনে নেমে আসতে পারে শোকের ছায়া। একদিকে নিজের আপন মা বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর অন্যদিকে তার বড় ছেলে জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। নিজের মায়ের স্পর্শ নিতে পারছেন না এই তারেক রহমান। এমন রাজনৈতিক পরিবার এই বাংলার বুকে প্রথম ঘটতে যাচ্ছে। যেখানে এই খালেদা জিয়া স্বামী হারিয়েছেন অনেক আগেই, সেখানে নিজের সন্তান থেকেও আজ কাছে যেতে পারছে না তারেক রহমান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই দেশনেত্রী অনেক ত্যাগ স্বীকার করে এই দেশের মাটিতেই কাটিয়ে দিলেন তার বাকি জীবন। তাই তো তার এমন দুর্দশায় এই বেগম জিয়ার পাশে রয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল। এই বাংলাদেশি দেশের মানুষ চেয়েছে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, একে অপরের পাশে শত্রু নয় বন্ধু হয়ে পাশে থাকার নামই তো হলো রাজনীতি। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। কেন এই বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান মায়ের এমন অসহায় অবস্থা হওয়ার পরেও কেন দেশে ফিরছে না এই জনাব তারেক রহমান? এমন প্রশ্ন এবার বেশ আলোচনার জন্ম দিচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তাহলে কি তারেক রহমান দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনের হাতে? এমন আলোচনা কিন্তু বেশভাবে ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে খালেদা জিয়া তিনি মরেনি, তাকে মেরে দেওয়া হয়েছে। বন্ধুরা জানলে অবাক হবেন 17 ডিসেম্বর যে খালেদা জিয়ার সাথে কি কি ঘটনা ঘটেছিল। বন্ধুরা যখন সিআইডিরা এটাকে নিয়ে তদন্ত করলো তখন এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যেটি জানার পর আপনারা অবাক হয়ে যাবেন। চলুন আপনাদেরকে সেই সব তথ্যগুলো এখন দেখিয়ে দিতে হবে। এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই, কোনো উন্নতি নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার মানে যে কোনো সময় বড় কোনো দুঃসংবাদ আসতেও পারে। সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হচ্ছে দেশবাসীকে। তবে সব ছাপিয়ে সকলের মনে নতুন একটা প্রশ্ন জেগেছে। সেটা হলো ৩-৪ দিনেও অবস্থার কোনো উন্নতি না হলেও কেন বেগম জিয়াকে বিদেশে নেওয়া হচ্ছে না? একদিকে ছেলেও আসছে না, অন্যদিকে বিদেশেও নিচ্ছে না। সব মিলে ক্ষোভ দেখা যাচ্ছে নেতা কর্মীদের মাঝে। এমতো অবস্থায় বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। রুহুল কবির রিজভী বলেন, চেয়ারপারসন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবসের গৃহীত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতি আগের মতোই আছে। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকা সহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে। ডাক্তার জোবাইদা রহমান দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন। হাসপাতালের সামনে এসে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হচ্ছে। সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন। সবার দোয়ায় তিনি সুস্থ হবেন ইনশাল্লাহ। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছেন। খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় যখন গোটা দেশবাসী প্রার্থনা করছেন, তখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনামেও উঠে এসেছেন তিনি।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বলছে, লিভার ইনফেকশনে আক্রান্ত হয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন। দ্রুত তার আরোগ্য কামনায় পরিবারের আকুতি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব টাইমস, গালফ অফ নিউজ ও খালিজ টাইমসেও বেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে খালেদা জিয়ার অসুস্থতার খবর, যেখানে বলা হয় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, এএনআই, দ্য হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া সহ দেশটির প্রথম সারির অনেক গণমাধ্যমের খবরের শিরোনামে উঠে এসেছে আপসীন এ নেত্রীর অসুস্থতার খবর। জাতীয় নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ার সংকটাপন্ন পরিস্থিতি বিএনপির জন্য উদ্বেগের বলছে টাইমস অফ ইন্ডিয়া। বিএনপি নেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেই খবর উঠে এসেছে দেশটির সংবাদ মাধ্যম দ্য ডন ও জিও নিউজ। এছাড়াও সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের খবরের গুরুত্বের সঙ্গে জায়গা করে নিয়েছে বেগম জিয়ার শারীরিক অসুস্থতার খবর। তার শারীরিক সংকটাপন্ন অবস্থায় পরিবারের মতোই সমব্যথী বগুড়াবাসী। তার দ্রুত আরোগ্য কামনায় মানত করা হচ্ছে, রোজা রাখা হচ্ছে এবং মহান প্রভুর নিকট আন্তরিক প্রার্থনা চলছে। একজন স্থানীয় বাসিন্দা বলেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন, খুবই দ্রুত সুস্থ কামনা করছি। আরেকজন তাকে জাতির জন্য আলোক বিয়ার টর্চলাইট হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন তিনি কোনো দলের এখন ভাবা যাবে না। অন্য একজন বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, কিন্তু খালেদা জিয়ার সুযোগ ছিল একসময়। বলছে যে সে দেশে থাকবে এবং এই দেশ ছেড়ে যাবে না। দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল, যিনি পরবর্তীতে বেগম খালেদা জিয়া নামে পরিচিত, 1960 সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে আসেন। তখন জিয়াউর রহমান ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক হত্যাকাণ্ডের পর বেগম জিয়া দেশের ও দলের ক্রান্তিলগ্নে বিএনপির হাল ধরেন। 80 ও 90 দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগঠিত করে তিনি আস্থাশীল জাতীয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 1991 সালে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন। পরবর্তীতে তিনি আরও 2 মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বগুড়ার জনগণ তাকে ব্যাটর বউ হিসাবে সম্বোধন করে এবং 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত যতগুলো নির্বাচনে তিনি বগুড়া থেকে অংশ নিয়েছেন, প্রত্যেকটিতে তাকে বিপুল ভোটে জয়ী করেছেন। সন্তানের সবচেয়ে কঠিন মুহূর্ত কখন আসে? যখন মা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আর সেই সন্তান মাইলের পর মাইল দূরে, দেশে ফিরতেও পারে না। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। আর এই সময়ে তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রকাশ্যে বললেন, মায়ের স্নেহ স্পর্শ আমারও তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। বিষয়টি আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। প্রশ্ন উঠছে, কারা এই সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে? কিসের ভয়? কোন শক্তি তাকে আটকে রেখেছে? ঢাকার এভারকেয়ার হাসপাতাল, 24 ঘন্টা আইসিইউ পর্যবেক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের ভাষায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রাষ্ট্র, বিদেশি চিকিৎসক দল, কূটনৈতিক মহল সবখানেই উদ্বেগ। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এদিকে লন্ডনে অবস্থানরত তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুকে লিখলেন, আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। বিষয়টি স্পর্শকাতর, বিস্তারিত বলার অবকাশ নেই। রাজনৈতিক অঙ্গনে এই 2 লাইন তোলপাড় ফেলে দিয়েছে। কারণ অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর বহু পুরনো মামলা খারিজ হয়েছে। দেশে ফিরতে তার কোনো বাধা নেই। তাহলে আইনগত কোনো বাধা না থাকলে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না কেন? তারেক রহমান অতীতে দেশ ত্যাগ করেছিলেন চিকিৎসার জন্য, রাষ্ট্রীয় চাপে বা রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে। এ নিয়ে অনেক বিশ্লেষণ রয়েছে, কিন্তু আজকের অবস্থায় গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক কাঠামোয় তাকে দেশে ফেরাতে কোনো মামলার বাধা নেই। দেশে প্রবেশের ক্ষেত্রে আরোপিত শর্তগুলো বাতিল, রাজনৈতিক নিষেধাজ্ঞাও নেই। তাহলে প্রশ্ন অনেক বড় হয়, কোন শক্তি তার একক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করছে? এক্ষেত্রে 3টি সম্ভাব্য কাঠামো সামনে আসছে। প্রথমত, আন্তর্জাতিক ভূ রাজনৈতিক চাপ। বাংলাদেশের রাজনীতিতে পাশ্চাত্য এবং আঞ্চলিক শক্তির প্রভাব অপরিসীম। তা বিশেষভাবে স্পষ্ট যখন কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্ব দেশ ছাড়েন বা ফেরেন। তারেক রহমান বর্তমানে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।
এই ধরনের অবস্থান সাধারণত নির্ভর করে লন্ডনের অভিবাসন নীতি, নিরাপত্তা সংস্থার মূল্যায়ন, রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষণ এবং তার ফেরার ফলে সম্ভাব্য আইন শৃঙ্খলা পরিস্থিতি। অনেক সময় রাজনৈতিক নির্বাচিত নেতার ফেরার আগে আন্তর্জাতিক অংশীদাররা স্থিতিশীলতার মূল্যায়ন করে, কারণ যে কোনো হঠাৎ পরিবর্তন বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। তারেক রহমানের বাক্য বিষয়টি স্পর্শকাতর। এখানে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার দিকটি ইঙ্গিত করে। দ্বিতীয়ত, বাংলাদেশের বর্তমান ক্ষমতা কাঠামোর অদৃশ্য টেনশন। গণ অভ্যুত্থানের পর নতুন সরকার, ক্ষমতা নতুন চক্র, এসবের মধ্যে এখনও অনেক বিষয় পাল্টে যেতে পারে। জনগণের প্রত্যাশা বড় হলেও ক্ষমতার বিভিন্ন স্তর, সেনাবাহিনী, আমলাতন্ত্র, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা ব্যবস্থাপনা এবং আঞ্চলিক রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে এখনও পুরো পরিস্থিতি সম্পূর্ণভাবে স্থিতিশীল হয়নি। একজন বড় রাজনৈতিক নেতৃত্বের প্রত্যাবর্তন, বিশেষ করে এমন সময়ে যখন তার দলের চেয়ারপারসন হাসপাতালে সংকটাপন্ন, তখন দেশে আবারও নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে স্থিতিশীলতা অগ্রাধিকার। এ থেকে বিশেষজ্ঞরা মনে করছেন তারেক রহমান দেশে ফেরার সময়োপযোগী নাও মনে করতে পারেন। এটি সরাসরি নিষেধাজ্ঞা নয়, বরং অন্তর্বর্তী সরকার হয়তো চাইছে তারেক রহমানের ফেরাটিকেও পরিকল্পিত করতে। তৃতীয়ত, তারেক রহমান বাংলাদেশে ফেরার পর তার নিরাপত্তা নিশ্চিত করা হবে কিনা, এটিও বড় প্রশ্ন। কারণ তারেক রহমান দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টার্গেটেড অ্যাটাকের ঝুঁকিতে ছিলেন। বিদেশ থেকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকলেও দেশে ফিরলে স্থানীয় রাজনীতির অভ্যন্তরীণ সংঘাত, দলের বিভিন্ন গ্রুপের চাপ, পুরনো শত্রু মিত্রদের অজানা প্রতিক্রিয়া, এসব মিলিয়ে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। তাকে ফিরিয়ে আনতে হলে রাষ্ট্র ও দল উভয় পক্ষ থেকেই বিশেষ কাঠামো তৈরি করতে হবে। বিএনপির শীর্ষ পর্যায়ের অনেকে মনে করছেন হঠাৎ দেশে ফেরা তার ব্যক্তিগত নিরাপত্তাকে জটিলতায় ফেলতে পারে। আর তারেক রহমান নিজেও ইঙ্গিত দিয়েছেন এটি আমার নিয়ন্ত্রণাধীন নয়। বিএনপির রাজনীতিতে তারেক রহমান শুধু উত্তরাধিকারের প্রতীক নয়, তিনি দলের ভবিষ্যৎ দিক নির্দেশক। তার ফেরার সাথে সাথে সাংগঠনিক পরিবর্তন, মাঠের রাজনীতির পুনরুজ্জীবন, এসব বড় ঘটনা ঘটবে। কিন্তু প্রশ্ন হলো, দল কি এই মুহূর্তে সেই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত? গণ অভ্যুত্থানের পর বিএনপিকে শক্তিশালী করার চেষ্টা চলছে, তাই যে কোনো বড় সিদ্ধান্ত অভ্যন্তরীণ টেনশন তৈরি করতে পারে। তাই হয়তো বিএনপি চায় বুদ্ধিমত্তার সাথে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে। এখন প্রশ্ন, তারেক রহমান নিজেই বলেছেন তার ফেরা একক নিয়ন্ত্রণাধীন নয়। এই কথার পেছনে কারা? এটি নিরপেক্ষভাবে ব্যাখ্যা করলে তিনটি শক্তি কাঠামো সামনে আসে। এক, আন্তর্জাতিক শক্তি, বিশেষ করে তার অবস্থানরত দেশ। কারণ রাজনৈতিক আশ্রয় থাকা নেতার প্রত্যাবর্তনে সংশ্লিষ্ট দেশের অনুমোদন লাগে। হাসপাতালের কাছে উৎসুক জনতা সেখানে ভিড় করছে, কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রোগী, তাদের যারা মানুষ আছেন বা তাদের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি দরকার সেই জন্য তাদেরকে দেখতে যারা যাবেন বা তাদের কাজে লাগবে যে বিষয়গুলো, সেটা বিঘ্ন ঘটছে। এমনকি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারও চিকিৎসা কার্যক্রমে এক ধরনের বিঘ্ন ঘটছে। তো ওই এলাকাটা যদি মোটামুটিভাবে ভিড় কম থাকে, শান্তিপূর্ণ থাকে, তাহলে চিকিৎসকবৃন্দের, কারণ তাদেরও তো যাতায়াতের ব্যাপার আছে, তো অনেক চিকিৎসক যাচ্ছেন আসছেন, যার যখন ডিউটি সেইভাবে কর্তব্য পালন করছেন। কর্তব্য পালনে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, এই কারণে আমরা বলে আসছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আমাকে বলেছেন আপনাদের মাধ্যমে আমরা যেন সকলকে যেন অবহিত করতে পারি, সেই বিষয়টি আমরা গতকাল থেকে অবহিত করে যাচ্ছি। আমরা প্রেস স্টেটমেন্ট দিয়েছি, আবারও আজকে আপনাদের সামনে বলছি, যারা সেখানে অবস্থান করছেন, ভিড় করছেন, উৎসুক জনতারা যারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের এই ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে, বিঘ্ন হচ্ছে। তো এটা করা উচিত হবে না। এই জন্য বলছি যে সমস্ত মানুষ, দলের নেতাকর্মী, তারা নিজ নিজ অবস্থানে, বাসায় থাকলে বাসায় সবাইকে নিয়ে দোয়া করুন, মসজিদে গিয়ে বলুন দোয়া করার জন্য, যার যার অবস্থানে থেকে করুন, কিন্তু হাসপাতালের সামনে আপনারা কেউ ভিড় করবেন না। এটাই হচ্ছে একান্ত অনুরোধ আপনাদের কাছে এবং দলের নেতাকর্মীদের কাছেও এটা অনুরোধ, যাতে ম্যাডামের চিকিৎসা কার্যক্রমে যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয়। এটা তো আমাদের সকলের দায়িত্ব দেখা, সেটা নিশ্চয়ই আমাদের নেতাকর্মীরা দেখবেন এবং উৎসুক জনগণ সেখানে যাচ্ছেন তারাও সেই বিষয়টা সহযোগিতা করবেন, যাতে সেখানে কোনো ধরনের ভিড় বা যাতায়াতের কোনো ধরনের অসুবিধা না হয়। আমি আবারও বলছি, তারা নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করবেন এবং সবাইকে বলবেন দোয়া করার জন্য। তাদের কাছে কোনো আপডেট নাই, যথাসময়ে এবং যখন হবে উপযুক্ত মনে হবে ওনার আশার, সেটা তিনি করছেন। এবং তার মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ, উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কিভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে।
এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটাতে হচ্ছে। এবং সেখানে ডাক্তার যারা রয়েছেন, উনি তো ইংল্যান্ডে গিয়েছিলেন ম্যাডাম, সেখানে যারা দেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ করছেন, কথা বলছেন এবং প্রতিনিয়ত প্রতি সময়ে এখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি কথা বলছেন। তো সুতরাং বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের আরো নেতৃবৃন্দ আছে, সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন। দর্শক, একটা জিনিস খেয়াল করেন, বেগম খালেদা জিয়ার চরম অসুস্থতার সময় অনেক মানুষ ছুটে গেছেন এভারকেয়ার হসপিটালে। যারা বিভিন্ন দল করেন, বিভিন্ন মতের অনুসারী, তারাও কিন্তু বাদ যাননি, সবাই ছুটে গেছেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি তাদের সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা, দোয়া সবকিছু নিবেদন করেছেন। কিন্তু আসতে পারেননি তার সন্তান তারেক রহমান। অথচ এটা মনে করা স্বাভাবিক যে যে কোনো মায়ের অসুস্থতার সময় সন্তানরা তার পাশে থাকে। আজকে বাংলাদেশে এমন একটা সুসময়, সবাই বলছে যে এর চেয়ে ভালো সময় আর কখনো হয়নি গত 15-20 বছরের মধ্যে। তো এমন ভালো সময়ের মধ্যেও তারেক রহমান লন্ডন থেকে আসতে পারলেন না। কেন আসতে পারলেন না? তার একটা ব্যাখ্যা যথেষ্ট আবেগ নিয়ে তিনি তার স্ট্যাটাসে দিয়েছেন, ফেসবুক স্ট্যাটাসে, যে এইরকম সংকটময় সময় মায়ের স্পর্শ, স্নেহ, ভালোবাসা যে কোনো সন্তান চায়। সুতরাং আমিও চাই এবং আমিও আসার জন্য উদ্গ্রীব, কিন্তু আমার আশাটা একক সিদ্ধান্তের নিয়ন্ত্রণাধীন নয়। অর্থাৎ তিনি চাইলেই আসতে পারেন না। তাহলে প্রশ্ন হলো যে কোথায় বাধা, কিসে বাধা? সরকারের পক্ষ থেকে প্রেস সচিব শফিকুল আলম বলছেন যে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে। তারেক রহমানের ওই চিঠি বা ওই স্ট্যাটাসের প্রেক্ষিতে একটা মনে হওয়া স্বাভাবিক, সরকার কি কোনো বাধা দেবে বা বাধা দিচ্ছে, বাধা দেওয়ার মতন কি কোনো পরিবেশ পরিস্থিতি তৈরি করে রেখেছে? কিন্তু না, সরকারের মুখপাত্র প্রেস সচিব জানিয়েছেন যে কোনো বাধা নেই। স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে দেশবাসীর দোয়া কামনা করেছেন, রাষ্ট্রপতি কামনা করেছেন, উপদেষ্টাদের কেউ কেউ এসছেন। আসিফ নজরুলকে দেখলাম যে তিনি এসছেন, তিনিও দেখে গেছেন এবং তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো না, তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন। প্রত্যেকেই, সবাই আসতে পারছেন, কিন্তু তারেক রহমান আসতে পারছেন না কেন? তার ব্যাখ্যা কিন্তু তিনি দিয়েছেন, কিন্তু তার অন্তর্নিহিত কারণ বা রহস্য কেউ কিন্তু বুঝতে পারছে না। দর্শক, সত্যি কথা বলতে কি, আমিও বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝতে পারি যে সরকার না, দৃশ্যমান কোনো শক্তি না, অদৃশ্যমান কোনো শক্তি তারেক রহমানকে আসতে দিচ্ছে না, বা আসার পথে অন্তরায়, এমনই অন্তরায় যেটা তার জীবন নাশ বা জীবনের প্রতি হুমকি হতে পারে। এখন প্রশ্ন যদি করেন আমাকে, সেই শক্তি কারা বা কে, কোন সেই ব্যক্তি, কোন সেই গোষ্ঠী, কোন সেই শক্তি, এটা এক কথায় দর্শক আমি বলতে পারব না। তারেক রহমানের একটি রাজনৈতিক ইতিহাস আছে, সেই ইতিহাসের সাথে রাজনীতি জড়িত, সেই ইতিহাসের সাথে সেনা রাজনীতি জড়িত, সেই ইতিহাসের সাথে নানা শক্তি, সামরিক বেসামরিক শক্তি জড়িত, এমনকি আন্তর্জাতিক শক্তিও জড়িত। যেহেতু বিগত 15, 20, 25 বছর ধরে তিনি কিন্তু মায়ের পাশাপাশি রাজনীতি করে গেছেন এবং রাজনীতির কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। খেয়াল করেন, তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার পুত্র হিসেবে দেশ ছেড়ে যাননি, তিনি রাজনীতিক হিসেবে দেশ ছেড়েছেন। দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, যাওয়ার আগে তাকে মুচলেকা দিতে হয়েছে। কারা সেই মুচলেকা নিয়েছিল? কোন সেই শক্তি? সেই শক্তি কি নিঃশেষ হয়ে গেছে? না, সেই শক্তি কিন্তু নিঃশেষ হয়ে যায়নি। তাহলে তারাই কি এখন ছবল মারার জন্য উন্মুখ হয়ে আছে? এই প্রশ্ন কিন্তু আসতেই পারে। আমি দেখছিলাম মাসুদ কামাল বলেছেন যে তিনি এমন সময় যদি মায়ের কাছে আসতে না পারেন, তাহলে তিনি দেশের পাশে দাঁড়াবেন কিভাবে? এটা হচ্ছে মানে একটা সহজাত প্রশ্ন বা সহজাত একটা বক্তব্য। কিন্তু তারেক রহমান তো শুধু একটা মায়ের সন্তান না, তিনি একটা প্রতিষ্ঠান। আমি বারবার বলি, তারেক রহমানকে কিন্তু কেউ যদি বলেন যে তিনি একজন ব্যক্তি, তিনি খালেদা জিয়ার পুত্র, না, তিনি খালেদা জিয়ার পুত্র একসময় হয়তো ছিলেন ছোটবেলায়, কিন্তু তিনি একটা প্রতিষ্ঠান। আপনারা বলেন তো, এই যে সংকটকালে 15 বছরে এবং এখন পর্যন্ত যে পরিস্থিতি, প্রতি মুহূর্তে, প্রতি মানে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় দলকে সামলাচ্ছেন, দলকে। বন্ধুরা, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত তথ্য জানতে পেরে গেছেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই, যদি আপনি খালেদা জিয়াকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই তার জন্য কমেন্টে একটা দোয়া করে যাবেন এবং ভিডিওতে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, নিজেদের খেয়াল রাখবেন।